জন্য সম্পর্ক বজায় রাখেন, যার জন্য আজকে আমরা এসেছি আপনার স্টুডিওতে আপনার সাথে কথা বলার জন্য। তো ধন্যবাদ। আমার যে একটি প্রশ্ন ছিল, সেই জি, প্রশ্নটি হচ্ছে 16 বছরের আন্দোলন আর ছাত্রদের আন্দোলন যোগসূত্রে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের আপনার মন্তব্যটা কি, সেটা একটু আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাদের সকলকে। তবে আমাদের গত 16 বছরের যে আন্দোলন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের বিগত 16 বছর যেভাবে দেশ পরিচালনা করেছেন, এই পরিচালনার নেপথ্য যদি খুঁজতে হয়, মানুষের মধ্যে বিগত দিনগুলোতে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশে ঘটেছে হলো লাস্টে যেটা ছাত্র জনতার আন্দোলন। তাদের যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনটা যৌক্তিক দাবি ছিল তারা যেন সঠিকভাবে যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা, তো সেখানে তারা যে দাবি দিয়েছিল সেটাকে তারা অ্যাকসেপ্ট করতে দেরি করেছে, এবং যেভাবে গণহারে পুলিশ দিয়ে এবং বিডিআর দিয়ে যেভাবে মানুষকে হতাহত করেছে এবং মানুষকে নির্বিচারে খুন করা হয়েছে, তারই বহিঃপ্রকাশের প্রেক্ষিতেই কিন্তু আপনার এই আন্দোলনটার ফলপ্রসূ হয় এবং এক দফাতে আসে। এক দফা মানে তার পতনের, এবং এই পতনের সময় যখন কথা আসছে, তখন আমাদের যে 15 বছরের ছাত্র জনতার এবং জনসাধারণের, অভিভাবকদের, শিক্ষকদের সব সম্মিলিতভাবে তারা একসাথে রাস্তায় নেমে আসছে এক দফার আন্দোলনে। যে স্বৈরাচার বললে তাকে একটু ছোটই মানায়, এটা হলো গণহত্যাকারী, যেখানে 15 বছরে হাজার হাজার লোককে খুন করেছে, সেই গণহত্যাকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে। এবং আমরা যারা ব্যবসায়ী মানুষ, আমরাও জানি অনেক কিছু। আর তাছাড়া আমি নিজেও তো গণমাধ্যম ব্যক্তিত্ব, আমরা অনেক সময় অনেক কিছু জানতাম, কিন্তু সেটা প্রকাশ করতে পারতাম না। বিশেষ শৃঙ্খলা বাহিনী যারা ডিজিএফআই পরিচালনা করত, সেখানে মিডিয়া উইংস ছিল, মিডিয়া উইংসের নামে আমাদেরকে সবসময় এটার থেকে বিরত থাকার জন্য চাপ প্রয়োগ করত। অন্যদিকে যখন এইভাবে করতে করতে এক সময় দেখেন, আমি এসএ টেলিভিশন বাংলাদেশে এসছে, আমরা ফুল এইচডি টেলিভিশন নিয়ে আসছি, আমার দুইটা সিট দিয়েছেন জি, এবং এই দুইটা ডিএসএনজি, একটা হইল গাড়িতে আর একটা হইল পোর্টেবল, দুইটাই অকার্যকর। তার মানে তাদের নিয়ন্ত্রণের কারণে আমরা সেই জিনিসটাকে আমরা সবসময় জনগণের কথা তুলে ধরতে পারি নাই। তো জনগণের কথা যদি আমরা তুলে ধরতাম, এবং শেখ হাসিনা যদি তার নীতিতে যদি সঠিক রাষ্ট্র পরিচালনার মতো যদি মন মানসিকতা থাকতো, তাইলে কিন্তু তাকে আজকে যেভাবে পালাতে হয়েছে এইভাবে পালাইতে হইতো না। কিন্তু পালায় গেলেও শেখ হাসিনা কিন্তু একলাই দুর্বৃত্তায়ন করে নাই, তার সাথে তার বাহিনী ছিল, হাইব্রিড ছিল। কিন্তু হাইব্রিড সব পজিশনে তারা বহাল তবিয়তে এখনো আছে। এর মধ্যে যখন তার উৎখাতের পরে, যখন এখন এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট সৃষ্টি হলো, আমরা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে আমরা অত্যন্ত মূল্যায়ন করি এবং তাকে ভালো জানি। তো সেখানে তাদের যে প্রথম মানে শপথ নেওয়ার পরে যে কর্মকাণ্ডগুলি করা তাৎক্ষণিক উচিত ছিল, সেটা করা হয়নি। এখনো কিন্তু দেখবেন যে তাদের যে হাইব্রিড চাটুকাররা এখনো কিন্তু অনেক জায়গায় বহাল তবিয়তে আছেন, এবং তাদের যেই থাকার কারণে এখন যারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন, তাদেরকে অনেক সময় মিসগাইড করার তালে তারা ব্যস্ত আছে। এবং যারা আমলা এবং যারা পুলিশের হাই অফিসিয়াল, তাদের নির্দেশেই কিন্তু আজকে নিরীহ পুলিশ বাহিনীকে কিছু হতাহত হতে হয়েছে। এবং এর নেপথ্যে কারা? পুলিশের নামে যে কলঙ্ক লেপন হয়েছে, এটা তো আমি মনে করি যে এটার হুকুমদাতাকে, তো আমরা হুকুমদাতা তো এখনো ধরতে পারি নাই। হুকুমদাতা তো প্রধান আসেনি, কিন্তু এটা বাস্তবায়নকারীকে, হাই অফিসিয়াল যারা তাদেরকে কমান্ড করত। কিন্তু কমান্ডাররা আল্লাহ চাইলে এখনো, বড় কমান্ডাররা এখনো মানে কেউ পালিয়ে গেছে, কেউ এখনো দরসোয়ার বাইরে আছে, আবার কেউ এখন নিজের সুর অন্যভাবে চেঞ্জ করে তারা এখন নিজেকে বর্তমান ছাত্র জনতার আন্দোলনের পক্ষ বলে সমর্থন করছে।
তো এই জিনিসগুলো যখন আপনারা অ্যানালাইসিস করবেন, আমরা প্রিয় সাংবাদিক ভাইয়েরা অ্যানালাইসিস করলে এই থলির বিড়াল বেরিয়ে আসবে যে কে আজকে তাদের এক সময়ের সহযোগী আর আজকে তারা এখন কোথায় আছে। আপনাদের লেখনী এবং আপনাদের চেষ্টার মাধ্যমে তারা জনসমক্ষে তাদেরকে পরিচিত এবং তাদেরকে আনা সম্ভব হবে। তা না হইলে এই দুর্বৃত্তায়নদেরকে যদি শেষ করা না যায় অথবা তাদের আইনের আওতায় না আনা যায়, তাইলে আমাদের ছাত্র জনতা, শিক্ষক এবং জনগণের আশার প্রতিফলন ঘটবে না। আচ্ছা, আরেকটি বিষয়, সেটা হচ্ছে বিগত আন্দোলনে আপনার প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্যে সহযোগিতা কি কি ভূমিকা ছিল, সেই বিষয়টা যদি একটু বলেন। আসলে দেখেন, আমি তো গত 15 বছরে আমি নিষ্পেষিত। আমাকে কয়েকবার ডিজিএফআইতে ডেকে নিয়েছিলেন। 2000 আপনারা মনে হয় আপনারা জেনেছেন এটা, যে আমার কতগুলি কোম্পানি আমি পরিচালনা করি। যখন ডিজিএফআই যে আমাকে ডেকে নিয়ে 4-5 দফা ডেকেছেন যে আমাদের এখানে দিগন্ত অথবা চ্যানেল 1-এর সাংবাদিক আছে, এদেরকে বিতাড়িত করে দেয়া। তখন আমি বলেছিলাম যে বাংলাদেশে টেলিভিশন ছিল গোটা 4, এখন এসে 40টা 50টা। তো আমি এদের দোষ না থাকলে আমি তাদেরকে বিতাড়িত করব কেন? তখন এই নিয়ে আমার অনেকবার তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে। তারপরে লাস্টলি 2018 সনে তখন ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার তানবীর ছিল, সে গত 4-5 জনকে নিয়ে আমার সাথে খুব কঠিনভাবে আলাপ আলোচনায় লিপ্ত হয়েছে। তো তাদের চোখ, তাদের মেজাজ, তাদের যেই দেখছি, তাতে আমার মনে হয় আমিও আর্গুমেন্ট করেছি ঠিকই, তো আমাকে হয়তো খোদা তাআলা রক্ষা করেছে। এখন যে আয়নাগরের সৃষ্টি দেখছি, হয়তো আমাকে এরকম আয়নাগরে তারা নিয়ে যেতে পারত। হয়তো আল্লাহর রহমত, খোদা তাআলার হুকুম, আমার মা বাবার দোয়া আছে বলেই এবং জনগণের সাথে আমি পরিচিত বলেই আমাকে তা করতে পারে নাই, আমাকে আয়নাগরে নেয় নাই। কিন্তু না নিলেও তারা কিন্তু এরকম একটা ছিল। তো এখন সেখান থেকে আসার পরে তখন আমি একটা কমিটমেন্ট করেছিলাম, একজনকে আমি বাদ দিব, সময় দেন। তো আমি যখন টেলিভিশনে ঘুরে আসলাম, ওই সাংবাদিকটার দেখলাম যে সে পরে কি জানি রিপোর্টার্স ইউনিটিতে সে ইলেকশন করছে। তো আমি ভাবলাম যে আমি হঠাৎ এখন তাকে ইলেকশনতে বাদ দিব, 2-1 দিন অপেক্ষা করলাম। 2-1 দিন অপেক্ষা করায় আমি তাৎক্ষণিক না করাতে ডিজিএফের ব্রিগেডিয়ার তানবীর এবং তার অনুসারীরা র্যাবের যেই বিখ্যাত যেই দুর্নীতিবাজ, ওই যে আপনার বেনজির, তাকে দিয়ে এবং যেই সারোয়ার আলম, এখন সে আবার ডিপটি সেক্রেটারির প্রমোশনও পেয়েছে, তাদেরকে দিয়ে আমার এসএ ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমার 30 কোটি টাকার মাল নিয়ে গেছে। আমি নীরবে সহ্য করেছি এবং সেখানে বিভিন্ন ভিডিও দিয়ে আমাকে আমার মান সম্মান প্রতিপন্ন করেছে, কিন্তু করার কিছু ছিল না আমার। তার কারণ তখন দুর্বৃত্তায়নের যোগ, তাই আমি কিছু করতে পারি নাই। এই বিষয়ে মামলাও আছে এখনো। তো আমি কি আর বলবো। তো আমাকে এই ক্ষতিটা করার পরে তখন তো আমি দেখছি, পরবর্তী টাইমে অবশ্যই আমি তাদেরকে বিভিন্নভাবে মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও ছাঁটাই করেছি। তখন আমাকে বাধ্য করা হয়েছিল ডিজিএফআই মিডিয়া উইংস থেকে, সেই ব্রিগেডিয়ার তানবীর। আমি যদি আরো বেশি বাড়াবাড়ি করতাম তাইলে আমাকে হয়তো ওই যে নির্জন ছেলে, হয়তো আমারও ওই যে যারা নাকি সেনাবাহিনীর লোক, যাদেরকে আমরা আয়না করে রেখেছিল, তাদের দশা হতে পারত। তো আজকে আমার যেই অনুভূতির কথা বলছেন, যেখানে আমি একজন সাধারণ ব্যবসায়ী এবং পাবলিক মিডিয়া ব্যক্তিত্ব, সেখানে আমার যদি এরকম অবস্থা, যারা নাকি সেনাবাহিনীতে ছিল, সেনাবাহিনীর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, তাদেরকেও কিন্তু এই আয়নাঘরে নেওয়া হয়েছে। তো আমরা কিসের, কি ধরনের রাষ্ট্র আমরা চেয়েছি আর কি রাষ্ট্র আমরা পেয়েছি তাদের আমলে? তো এটাই হলো আমাদের বর্তমান, আমাদের যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, তাদের কাছে আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে। একমাত্র তারাই পারেন যে অন্তত এই জিনিসগুলিকে রিসাফল করে সংবিধান নতুন করে লিখনির মাধ্যমে আপনার যেভাবে করে যাবেন, পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে তারা এই সংবিধানের আলোকে চলবে। আবার এই সংবিধান যদি আবার পলিটিক্যাল গভর্নমেন্ট লেখে,
তাহলে তাদের তাদের ধাঁচে লিখবে। যেমনটি আগে লিখেছিল তিনি তো তখন বাকশালী কায়দায় লেখা হয়েছিল, তো সেটাই তো ছিল। আবার এটাকে অপারেশন করে অনেক সুবিধা অসুবিধা বিবেচনা না করে, জনগণের কল্যাণের কথা চিন্তা না করে তারা নিজের আঙ্গিকে করেছে। তো কাজেই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের উচিত হবে যে যদি তাদের ক্ষমতায় না কুলায়, তাইলে তারা দরকার হইলে একটা সিম্পলি হানা ভোট দিয়ে গণভোট নিয়ে এই সংবিধানকে পুরো লিখনির মাধ্যমে জাতির জন্য 100 বছরের জন্য একটা ম্যান্ডেট সৃষ্টি করতে পারে। তারপর আমরা যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে সরকারের পতনের যে স্বৈরাচারী সরকার ছিল, দোসরদের কি ব্যবস্থা নেওয়া উচিত আপনি মনে করেন? ওনাদেরকে স্বৈরাচার বললে, যেমন আমরা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকেও তো স্বৈরাচার বললেন, অথচ উনি একটাও খুন করে নাই। একটা ছেলে গণতন্ত্র নিপাক যাক বলে যাকে খুন করা হয়েছে সেটা এরশাদ সাহেব করেননি, আমার প্রশাসন করেননি। এই দুর্বৃত্ত আওয়ামী লীগই তখন এটাকে খুন করে ওনাকে খুনের তকমা দেওয়া হয়েছে। তো তাকে যদি আপনারা বলেন উনি স্বৈরাচার, তো শেখ হাসিনা কি স্বৈরাচার হবে? উনি অত্যন্ত নিন্দনীয় খুনি, যে কিনা আমাদের জাতীয় সেনাবাহিনীর চোখর সেনা কর্মকর্তাদেরকে বিডিআর কিলিংসের নামে নাটকীয়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল, এটা আমরা জানি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সেটা আমরা তখন প্রকাশ করতে পারিনি, কেউ প্রকাশ করতে পারি নাই, সবার মুখে ছিল তালা। তো আজকে আমরা বলার সুযোগ পেয়েছি এই জন্যে যে আমাদের ডক্টর প্রফেসর ইউনূস সাহেব তিনি বলেছেন যে আপনাদের মনের কথা আপনারা বলবেন, আমাদের সমালোচনা করবেন, কোনো অসুবিধা নেই। আজকে আমরা সেই বাক স্বাধীনতার সুযোগ সৃষ্টি হয়েছে, তাই আমরা অতীতের যে অত্যাচার এবং এগুলি আমরা বলতে বাধ্য হচ্ছি। এবং আজকে যেটা বলা হচ্ছে যে দেখেন আজকে 15-16 বছরের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, এবং এই ক্ষোভটা যদি আপনার একদিকে চিন্তা করেন তাহলে দেখবেন যে এটা 50 বছরের পুঞ্জীভূত ক্ষোভ। ব্যবসায়ীরা স্বৈরাচারের দালালি করে দেশের যে অর্থনৈতিক সংকট ও অর্থ পাচার করেছে তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া উচিত আপনি মনে করেন? আমার মনে হয় আপনারা তো বলার অপেক্ষা রাখে না, আপনারা দেখছেন প্রশাসনের একেবারে নিম্ন থেকে উপর পর্যন্ত গত 15 বছরে তাদেরকে লুটেরা দুর্বৃত্তায়ন বানানো হয়েছিল। এবং এই দুর্বৃত্তায়নের পিছনে যে উন্নয়ন ডেভেলপমেন্ট ওয়ার্ক তো মানুষে করে, সরকার করে হলো তাদের সাময়িক দেশের জনগণের স্বার্থে, কিন্তু এই সময় যে উন্নয়নের নাম করা হয়েছে এটা হলো তাদের দলীয় অর্থ লুপাটের জন্য স্কিম, কিন্তু জনগণের চাহিদার প্রতিফলন নয়। তো এখানে এই যে জনগণের চাহিদার প্রতিফলন নয়, এটা হলো যেমন দলীয় প্রধান ওনার যেরকম পার্সেন্টেজ ছিল, যারা পরিকল্পনা করতো তাদের পার্সেন্টেজ ছিল, যেখানে কাজ সেখানে পার্সেন্টেজ ছিল। তো যে কাজেই একটা কাজকে টেনে লম্বা করার যত প্রয়াস ছিল, মানে বড় লম্বা করলে মানে 1000 টাকার কাজকে 1 কোটি টাকা করলে যে আমি কথাটা দেখাচ্ছি, তো সেটা যত লম্বা করতে পারে তখন কর্তাও খুশি হয়, প্রশাসনও খুশি হয়, যার কাজ তারও খুশি হয়। মানে একবারে প্রশাসনের A to Z পর্যন্ত এই কমিশন ছিল, যাই কিনা যার জন্য আমাদের দেশে দেখেন আপনার করোনার সময় করোনাতে সারা বাংলাদেশ বন্ধ ছিল, যদিও আমার এসে পরিবহন জরুরি সার্ভিসে খোলা ছিল, সারা দেশ সরকারি অফিস প্রতিষ্ঠান বন্ধ ছিল, কিন্তু একনেক কিন্তু বন্ধ ছিল না। তার কারণটা কি? ওইটাই তো লাভের জায়গা। আজকে যারা দুর্বৃত্তায়ন করেছে ছাগল কাণ্ড আপনারা দেখেছেন যে আমি আজকে 45 বছরের পুরনো ব্যবসায়ী, আমি 5-6টা কোম্পানি পরিচালনা করি, আমি 20,000 টাকা দিয়ে খাসি কিনতে পারি না, আর সেই খাসি একটা কাস্টম কর্মকর্তা 15 লাখ টাকা খাসি কিনে, এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। তো কাজেই দুর্বৃত্তের তো একটা সীমা রেখা আছে, দুর্বৃত্ত করে স্বল্প পরিমাণে মানানসই ছিল, এমন দুর্বৃত্তায়ন করেছে যে সারা দেশকে, আমাদের জনসাধারণকে, আমরা ব্যবসায়ীকে রাস্তায় নামাই দিছে। আমাদেরকে জাতীয় রাজস্ব বোর্ডের কথা যদি আসি, জাতীয় রাজস্ব বোর্ড এমনভাবে তার দ্বারা পরিচালিত হয়েছিল যে আমাদের ব্যবসায়ীদেরকে একেবারে নিষ্পেষিত করা, ট্যাক্সের পরিমাণ এত বাড়াইছে,
হোল্ডিং ট্যাক্স বাড়াইছে, আর একটা ঢাকা সিটিকে 2টা ঢাকা সিটি করেছে। 2টা ঢাকা সিটি কেন করা হয়েছে? তো দুর্বৃত্তায়নের কারণে। ঢাকা সিটি একটা থাকবে, এবং থানা করাইছে, একটা থানারে 2টা 3টা থানা করাইছে। এটা হলো তার দুর্বৃত্ত এবং জনসাধারণের ক্ষতি সাধন করে অনৈতিকভাবে অর্থ লুপাটের জন্য, আর কেউ যেন কোনো রকমের মুখ খুলতে না পারে সেটা মুখ বদ্ধ করার জন্য এই প্রয়াস। দেখুন, এখানে যেহেতু আপনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন, এখানে আমার একটি প্রশ্ন হচ্ছে, বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে আপনার ভূমিকা এবং পরামর্শ কি, যদি আমাদের একটু জানাতেন আপনি। জি, আসলে এটা একটা ইম্পর্টেন্ট কথা। আমার কথা হলো, আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব যেভাবে আমাদের বাক স্বাধীনতা দিচ্ছেন, আমরা সবাই কথা বলছি, আপনারা আরো যারা ব্যবসায়ী আছে তাদেরকেও নিচ্ছেন। এই যে কথা বলার অধিকার, কথা বলার অধিকার থেকে ওনারা জানবেন যে কিভাবে রিফর্ম করা দরকার। তো রিফর্ম যদি ওনারা করেন, ওনাদের কাছে আমাদের এই চাওয়া যে, আজকে মনে করেন ডিসি নিয়ে একটা কেলেঙ্কারি ঘটেছিল না, কেন ঘটল? বিগত গভর্নমেন্টের সময় ডিসিরা যে দিনের ভোট রাত্রের ভোট, আবার বিনা ভোটে 2% ভোটারে আবার হাই গ্রেড দেখে, যেটা তারা কারা করেছে? ডিসি, এসপিরা। তো এই ডিসি নিয়োগে একটা কথা আসছিল সেখানে, কিন্তু সেখানে একটা ডিসি দিয়া 4টা ডিস্ট্রিক্টের এখন খুঁজে বের করতে হবে। এখন আমরা যদি এই গভর্নমেন্ট যদি এগুলি খুঁজে বের করে যদি তাদেরকে পদায়ন করা না যায়, তাহলে আমাদের ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থান কাজে আসবে না। তাইলে দেখা যাবে যে আরেকটা অভ্যুত্থান লাগবে, আরেকটা অভ্যুত্থান যেভাবে এটা 50 বছরের 16 বছর না 50 বছরের ক্ষোভের প্রকাশ। তো আরেকটা অভ্যুত্থান আসলে তো টাইম লাগবে 25 বছর, তাই না? তো কাজেই ওনাদেরকে এমন সিস্টেমে দেশটা পরিচালনা করতে হবে যাতে কিনা আমরা আমাদের দুর্বৃত্তায়নের সুযোগ যেন এই কোনো প্রশাসনে যেন না ঢুকে, আমরা ওইভাবে করব। আরেকটা কথা এখানে বলতে হয় যে, আপনারা জানেন, আপনারাও অবগত আছেন, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে আগুন লাগার কাজ থেকে শুরু করে সব কিন্তু করতে হইলো আমাদের সরকারি সোর্সেরা। কেন করতো? তার প্রত্যেকটা জিনিসে তাদের লাভ ছিল। একটা আগুন লাগাবার ঘটনায় তারা হাজার হাজার কোটি টাকা বেনিফিটেড হতো। আমি এখন স্বল্প কথা তো বলতে পারবো না, তবে এটা ব্যাপক অর্থে যদি আরো সময় কথা হয়, আমি তার ব্যাপক দিতে পারবো যে কোন লাভের কারণে আগুন লাগতো না, আগুন লাগাইতো। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, দেখুন, বাংলাদেশে অনেকেই কিন্তু বিশিষ্ট ব্যক্তিগণ অনেক নির্বাচন নিয়ে কথা বলছে। যেহেতু আপনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং আপনি একজন ব্যক্তিত্ব খুব ভালো মানুষ, তো সে বিষয়ে আমার যে প্রশ্নটি সেটা হচ্ছে, দেশের নির্বাচনের ব্যাপারে আপনার মন্তব্য কি? নির্বাচনের ব্যাপারে এটা সত্য যে ওনারা রিফর্ম করবেন, যেটা আমি আগেও একটু ধারণা দিছি। ওনারা যেটা রিফর্ম করবেন, ওনারা এমন একটা গভর্নমেন্ট গণ অভ্যুত্থানের কারণে সৃষ্টি হয়েছে, এটা আমি মনে করি খোদা তাআলা সৃষ্টি করে দিয়েছে। এই সৃষ্টির মাধ্যমে ওনারা যদি এটাকে ফলপ্রসূ করতে হয়, ফলপ্রসূ করে যেটা বললাম, সংবিধান লেখন, তারপর সবকিছু রিফর্ম করুন, রিফর্মের মধ্যে সঠিক লোককে সঠিক জায়গায় নির্বাচিত করুন, এবং তারপরে আমাদের ছাত্র জনতা চাকরি পাচ্ছে না, দুর্বৃত্তরা কেন আমার চেয়ারে বসে চাকরি করবে? কাজে এখন উচিত হবে বেছে বেছে, ওই যে বিগত দিনে এই যে আমাদের এই যে আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিল এসটি ইমাম, সেও বলেছে কিভাবে তারা বিসিএস এর পাশ করাইতো, সেটা আপনারা অবশ্যই সাংবাদিক আপনারা জানেন। তো কাজে ওই সমস্ত সময়ে যারা নাকি ওই আপনার এই বিসিএস পরীক্ষায় যারা ভাইভাতে যে সিলেক্ট হয় নাই, এদেরকে ডেকে আবার পুনরায় তাদেরকে চেক করেন। চেক করলে ওখান থেকে ভালো মেধাবী বের হবে, তাদেরকে আইনে পদায়ন করেন না, অসুবিধাটা কোথায়? তাদেরকে পদায়ন করলে তো আমার অর্থবিহীন ভাবে, মানে কোনো অর্থ ছাড়া, আমাদের এই আগের সময়ে যদি বলতে হয়, এটা তো 2 দিন বললেও শেষ হবে না। এক একটা পোস্টিং লক্ষ লক্ষ টাকা, লক্ষ কোটি কোটি টাকাও। তো যারা নাকি লক্ষ লক্ষ টাকায় চাকরি পায়, কোটি কোটি টাকায় চাকরি নেয়, তো তারা কি করবে? তারা যে ওই যে ডাকাতি শুরু করে, জনগণের উপরে অত্যাচার, রোলিং, নির্যাতন। তো কাজেই এই গভর্নমেন্টের উচিত হবে যাদেরকে আমরা নিযুক্ত করব, তারা যেন বিনা পয়সায় যেন তারা চাকরি পায়, বিনা টাকায়, বিনা ঘুষে যেন তারা চাকরি পেতে পারে,
আমরা সেই রাস্তাটা তৈরি করতে হবে। আমরা আরেকটি বিষয় দেখছি, সেটি হচ্ছে সরকার পতনের পর থেকে আপনার মিডিয়াতে আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন, জনগণের মধ্যে এর কোনো প্রতিক্রিয়া কি আপনি লক্ষ্য করেছেন? আমি দুঃখজনক হলেও সত্য, আমি 5 তারিখেই যখন ওনার জানলাম যে উনি পলায়ন করছেন, তখন আমি আমার লাইভে এসে আমি কয়েকটা কথা বলেছি এবং যা বলেছি এখন তা সত্য। এটার প্রতিফলন আমি সেখানে বলেছিলাম, তো এটার প্রতিফলন আমি দেখতে পাচ্ছি। যেমন আমাদের যদি বলতে হয়, আমাদের বাইরের মিডিয়া এবং আমাদের দেশি মিডিয়ায় এই কথাগুলি তুলে ধরতেছে, যেমন সংবিধান সংশোধনকরণ অথবা সংবিধান পুনর্লেখন ইত্যাদি ইত্যাদি জিনিসগুলা, তার প্রতিফলন আমরা একটু দেখতে পাচ্ছি। যে আমরা যেটা বলছি, যেমন তো এটা কোরআনের বাণী না, আর কোরআনে এটা কোনো ওহী নাজিল হয় নাই। এই যে সংবিধান, এটা তো মানুষের সৃষ্টি ছিল, কাজে এটা পরিবর্তনযোগ্য। এটা আমাদের এখন আমাদের করতে হলে কিভাবে করতে হবে, আমাদের গণমানুষের ইয়ে নিয়ে, যদি ওনাদের ক্ষমতা না থাকে তো একটু গণভোট হানা ভোট দিয়ে 1 মাসের ইয়ে দিয়ে একটু করা যায় নাকি। আরেকটা কথা এখানে বলতে হয় যে আজকে তারা হাজার হাজার লোককে, বিএনপির একটা লোক বা জামাতের লোক বা অন্য লোক যারা তাদের বিরুদ্ধে সঠিক কাজ করে নাই, নিরপেক্ষ ছিল, তাদেরকে 50 মামলা 100 মামলা 500 মামলা পর্যন্ত আছে। এই যে মামলাগুলি দিয়ে মানুষকে কোর্টের মধ্যে রেখেছে, এটা তো অনৈতিক, এটা তো মিথ্যা। তো আমরা তো নিজে জানি এটা মিথ্যার জন্য আবার কোর্টে দাঁড়াইতে হবে কেন? এই কোর্টটা তো তারই বানানো, এই কোর্টটা তো তৎকালীন দুর্বৃত্তের সময়ে তাদের নির্দেশে বানানো। কাজেই এই মামলা যেগুলি জনসাধারণের মামলা ব্যতীত যেগুলি আপনার হয়রানিমূলক মামলা, এগুলি টোটাল আপনি এক ডিসিশনে উঠতে পারে। যদি আমি থাকলে তো আমি এক ডিসিশনে শেষ করে দিতাম, এক ডিসিশনে। তাইলে এগুলির জন্য যেমন আমাদের মাহমুদুর রহমান সাহেবকে জেলে নেওয়া হয়েছে, আমরা অত্যন্ত লজ্জিত, দুঃখিত। আপনার জয়কে মারার জন্য ওনারা গেছে, আর ওটা তো ছিল একটা টোটাল নাটক। এখন তো দেখতে পাচ্ছি যে গ্রেনেড হামলা, এটাও আর একটা নাটক। বিডিআর হত্যাকাণ্ড, এটাও একটা নাটক। হোলি আর্টিজান, এটাও একটা নাটক। আমরা কি নাটকের কাজ করব? এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো আমি কথাটা ওদিনকে আমি আনন্দের বশীভূত হয়ে বলি, যেমনি বলি এটা সঠিক। যেমন আজকে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী সে বেগে গেছে, যদি জন আন্দোলনের মাথায় যদি তাকে দেশে থাকতো, সেফ কাস্টডি তো থাকতে পারতো। সেফ কাস্টডিতে থাকলে কি হতো? তারা মেরে ফেলতো, ওইটা তো সেনাবাহিনীর তো অধিকার আছে, তারা রাখতে পারতো। রাখলে কি হতো? তাইলে তারা বিচারমুখী করা সহজ হতো। এবং এই যে জাতীয় সেনাবাহিনীর চৌখস লোকদেরকে হত্যার নেপথ্য বেরিয়ে আসতো। এবং হোলি আর্টিজান বলেন, হেফাজত হত্যা বলেন, আরো জনগণের হত্যা বলেন। 14 সালে যখন এই অসহযোগ আন্দোলন হয়েছিল, আমার 8-10টা গাড়ি জ্বালাইছে। আমার কুমিল্লা আছে পরিবহনের অফিস, পুরো বিল্ডিং জ্বালাইছে তখন। তো আমরা তখন দেখেছি। এরপরে এখন দেখা যায় যে কোথায় জামাতের লোক, কোথায় বিএনপির লোক, তাদেরকে দেশ ছাড়া করতে হবে, এলাকা ছাড়া করতে হবে। কোনো জামাতের লোক থাকতে পারবে না, কোনো বিএনপির লোক থাকতে পারবে না, এরকম নির্দেশ ছিল। যেমন আমি একটা যদি বলতে হয়, আমার কাছে তথ্য আছে, তথ্য নির্ভর ছাড়া বলছি না। লক্ষ্মীপুরে হেলিকপ্টার দিয়ে যে মানুষের গুলি করে মারা হয়েছে। এবং আপনার সাতক্ষীরায় আপনার কোনো এক এসপি, তার সামনে সে নিজেই গুলি করে মারছে এবং বলছে যে আমি শুনেছি যে এদেরকে মারতে হবে না, জামাত এবং বিএনপি, সে নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাবেক, তার সাথে কথা বলে গেছে। তো এসপি বলছে আমাকে কেন আপনার সাতক্ষীরা দিলেন? আমার তো 20-50 জন লোককে আমি খেয়ে ফেলতে হবে। কি বলে 20-50 জন? হাজার হাজার না, কেন একটাও বিএনপি আর জামাত থাকতে পারবে না, এরকম কত আমরা শুনেছি। তো সেখানে যে গণহারে যে আমাদের জাতীয়, আমাদের জনপ্রতিনিধি না হোক, এলাকার লোক কেউ না কেউ কোনো স্বার্থে হোক বা স্বার্থের বহির্ভূত কেউ অনুসারী থাকে, তাদেরকে খুন হয়ে যাওয়ার জন্য না, তাদেরকে এইভাবে নৃশংস হত্যা করতে পারে না। হাজার হাজার লোক ওই সময় হত্যা হয়েছে পুলিশের মাধ্যমে। আর পুলিশের মাধ্যমে হত্যা হয়েছে, কিন্তু আমরা দোষ স্বীকারে পুলিশ হতাহত হয়েছে, পুলিশের বদনাম হয়েছে। কিন্তু আসলে
তারা বদনামের বাগী হয়েছে বটে, কিন্তু তার হুকুমদাতা কে ছিল। আবার বিডিআর এর কথা বললে আপনার তদ্রূপ পাবেন। আবার গতকালকে আমি বিডিআর এর একটা প্রেস কনফারেন্স, আপনারা জানেন কিনা, আপনারা গেছেন কিনা জানি না, ওনার কাছেও শুনেছি কয় যে ওনারা বিডিআর গুলি করেনি। আমাদের এই যে বিটিভির সামনে এবং আপনার এই মধ্যপাড্ডায় এবং আপনার যাত্রাবাড়ি কারা গুলি চালিয়েছিল যখন পুলিশ পারে নাই, তখন বিডিআর। এবং বিডিআর তখন তাদেরকে উঠাই দিছে। কিভাবে উঠাইছে? তো বিনা গুলিতে নেই। উনি যে কথাটা প্রেস কনফারেন্সটা করেছেন, আমি থাকলে ওনার তো এই প্রশ্নটা করতাম যে এটা তো আপনি সঠিক বলেননি। কে যে ওই হিন্দি ভাষায় কথা বলছে কে? আমারও তো অনেক লোক সাক্ষী দিছে যে বিডিআর এর আপনার মধ্যপাড্ডায় এবং আপনাদের বিটিভির সামনে উর্দু ভাষায় কথা বলে, হিন্দি ভাষায় কথা বলে। আমার স্টাফরা যাইতেও শুনছে এবং আমার এখানে গাড়িও ভাঙছে, আমার টেলিভিশনের ক্যামেরাও ছিনতাই করছে, ক্যামেরাও ভেঙে দিছে, আমার লোকরা আহত করা হয়েছে, মানে সাংবাদিকদেরও আহত করা হয়েছে। কারা করছে? বিডিআর এর দৌড়ানিতে এবং বিডিআর এর খুন খারাপিতে। এবং ওনারা বলছে যে সব পুলিশ মারছে। আরে পুলিশ তো মারছে, এটা ঠিক আছে, কিন্তু পুলিশ যখন নাকি পালাইয়া যখন বিল্ডিং এর ছাদে উঠছে বাঁচবার জন্য, তখন কে গেছে? তখন তো বিডিআর গেছে। বিডিআর হেলিকপ্টার থেকে তাদেরকে সেভ করেছে, তারপরে ওই পুলিশ গিয়ে সেভ করেছে, কিন্তু তারপরে বিডিআর যে সেখানে গোলাগুলি চালিয়েছে। তো এগুলি তো হাস্যকর কথা বলে নিজের খোলসটাকে চেঞ্জ করা, এটা অনুচিত। যে ক্রাইম করছো নিজের ক্রাইমের কথা চিন্তা করে জনগণের কাছে ক্ষমা চাও, ক্ষমা না চেয়ে নিজের খোলস চেঞ্জ করে আবার দুর্বৃত্তায়ন করার সুযোগ সৃষ্টি করা, এটা যায় না, এটা যায় না। আপনারাও সাক্ষী থাকবেন, আপনারাও এই ধরনের যারা কালা কানুন করে যারা শেখ হাসিনারে খুশি করতে চেয়েছে, তাদেরকে আপনারা আইনের আওতায় আনার জন্য আপনাদেরও উদ্যোগ থাকতে হবে। আমি একজন ব্যবসায়ী, আমি মিডিয়া ব্যক্তিত্ব, আমি জানি, আপনারাও জানেন। আমার কথা হইল, এখন অপরাধ যে করে, যেমন আমি একজন অপরাধ করলো আমার প্রতি, আমি যদি প্রতিবাদ না করি তাহলে আমি না হইল কাছাকাছি অপরাধের মালিক। কাজেই আমি সত্যকে আমি ছাড়বো কেন? সত্যকে সবসময় সত্য বলতেই হবে। কেউ অপরাধ করলে তার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করাটা হইল অপরাধের একটা মৌন সম্মতি। কাজে এটারে মাথায় রেখে আমার মনে হয় যে ইনশাল্লাহ আমাদের অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট অবশ্যই সাকসেসফুল হবে, যদি সাকসেসফুল হওয়ার মতো তারা যদি উদ্যোগ নেয়। ওই আপনার খারাপ লোক দিয়ে যদি প্রশাসন পরিচালনা করে তাহলে হবে না। প্রত্যেকটা লোক চাকরি পেতে হবে যোগ্যতা অনুসারে, বিনা টাকায়। জায়গা জমি খ্যাত বিক্রি করে না ওই ট্রিপস দিয়া ঘুষ দিয়া এক একটা লোকের চাকরি 50 লাখ 40 লাখ টাকা, এটা হওয়া উচিত না। সে বিনা পয়সা চাকরি পেতে হবে, এখনই সুযোগ এই সিস্টেম করে যাওয়া। তাহলে আমরা আজকে যুব সমাজ যারা লেখাপড়া শিখছে তাদেরও আজকে চাকরি পাওয়া সহজ হবে। এই যে 35 বছরের জন্য বলছে, এই 35 বছরের সময়ও তখন লাগবে না। আমার যদি দুর্বৃত্তদেরকে বাদ দিয়ে যদি আমি তাদেরকে নিয়োগ করি, তাহলে তো আমার এখানে পদায়ন হচ্ছে। আচ্ছা, আমরা আরেকটি বিষয় খুবই দেখছি সোশ্যাল মিডিয়ায়, এটি নিয়ে অনেক চর্চা হচ্ছে। তো এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং এস আলম গ্রুপের মধ্যে সাধারণ মানুষের মনে কি একই গ্রুপ হিসেবে মনে করছে। তো এটি আসলে কি রহস্য, সেটি যদি আপনি একটু জনগণের উদ্দেশ্যে বলে দেন। আসলে আমি ইদানিংকালে শুনছি যে অনেকে বলে, আমার নিউজম্যানরা বলে, ওই দিনকে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করবো, একজন এসে আমার বলেই ফেললো যে আসলে স্যার আপনি একটা কথা বলবো কই আমরা বলে ফেলছি। আসলে এরকম একটা কথা যদিও প্রচলিত আছে, আমি এসছে গ্রুপ অফ কোম্পানিজ, মানে এসএ পরিবহন গ্রুপ। এসএ পরিবহনকে সবাই চিনে। কেন চিনে? আমি 42 বছর ধরে সার্ভিস প্রোভাইড করে আসছি এবং সারা বাংলাদেশে আমি প্রথম শ্রেণীর কোচ, কুরিয়ার এবং পার্সেল সার্ভিসের উদ্যোক্তা। বাংলাদেশে প্রথম নৈশ কোচ আমি চালু করেছি 82 সালে। আগে নৈশ কোচ ছিল না, এই নৈশ কোচের উদ্যোক্তাও ছিলাম আমি। তো বাংলাদেশে যে প্রান্তেই থাকুক না কেন, প্রত্যেকটা লোকেই সারা দেশে আমাকে এসএ পরিবহনের মালিক হিসেবে চিনে। যদিও এখন আমি এসএ টিভিতেও আমার তো মনে করে যে এসএ পরিবহন বা এস আলম, ওর নাম হইল এস আলম, ওর মালিক হইল
সাইফুল আলম মাসুদ, সে প্রখ্যাত ওই আওয়ামী লীগ নেতা, এই বাবু, কি বাবু যেন বলে ওনাকে, ওনার ভাগিনা শামসুল সাইফুদ্দিন এস আলম গ্রুপের মালিক। আমি হলাম এসএ পরিবারের মালিক। 2000 বা 2000 আগ পরে উনি 2টা কোচ নিয়ে তখন আসছিল, কোচ এস আলম আর আমারটা ছিল এসএ পরিবহন। তো এস আলমরা অনেকে ভুল অনেকেই হয়তো মনে করেন যে বোধহয় এটা তাদের, আসলে না। আমি হলাম সম্পূর্ণ আলাদা। আমি ওই চিটাগংয়ে মিস্টার আখতারুজ্জামান বাবু, সে ছিল প্রখ্যাত আওয়ামী লীগ নেতা এবং তৎকালীন সময়ের ব্যাংকের মালিকও ছিল, এবং ওনার ভাগিনাও আবার এই বাংলাদেশে আপনারা শুনেছেন অনেকগুলি ব্যাংকের মালিক, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন কাছের লোক ছিল। আমি নয়, কিন্তু আমি যে আজকে মিডিয়া টেলিভিশন পেয়েছি, আমি টেলিভিশন পেয়েছি হলো আমাকে এই হোসেন মোহাম্মদ এরশাদ সাবেক প্রেসিডেন্ট আমাকে বলেছে, তখন আমি জিল্লুর রহমান সাহেব, রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের বললাম, ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, পাশাপাশি বাড়ির কারণে মূল্যায়ন করতাম। তো জিল্লুর রহমান সাহেবকে বলার পরে উনি আমাকে এসএ টিভির নাম, প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাকে ছাড়পত্র দিয়ে এসএ টিভি দিল। কিন্তু আমি প্রধানমন্ত্রী দেয় নাই, প্রধানমন্ত্রীর সাথে জিল্লুর রহমান সাহেব কথা বলেছে। তো সুতরাং আমি, অনেকে মনে করে এটা ভুল ধারণা, আমি নিরপেক্ষ, আমি ব্যবসা করে চলি, আমি দুর্বৃত্ত এবং অন্যায় অপরাধের বিরুদ্ধে এবং ঊর্ধ্বে। তার কারণ হইল, একসময় আমাদের ওবায়দুল কাদেরও আমার এলাকার কাছাকাছি লোক, অনেকেই আমার কাছাকাছি লোক ছিল, কিন্তু কোনো সময় তারা অতীতের যেভাবে ছিল তারা আমাকে সাহায্য সহযোগিতা, আমার মতো একজন ব্যবসায়ীকে আরো টাকাওয়ালা করতে চাইছিল, কিন্তু আমি যাইনি। আমাকে এমপি করতে চাইছিল, মন্ত্রিত্ব দেওয়ার জন্য বলছিল, লোভ দেখাইছে, এবং ডিজিএফআই এনএসএর থেকেও আমার কাছে লোক আসছে, কেন আপনি ইলেকশন করবেন? আমি না, কেন করবেন না? আমি বললাম যে না, কারণ এমপিদেরকে মানুষের পিছন থেকে সামনে সালাম দেয়, পিছনে গালি দেয়। এবং ওই সময় যারা এমপি হয়েছিল দিনের পর রাত্রে, রাত্রের পর দিনে, ইত্যাদি ইত্যাদি, আপনারা জানেন এরা কারা, এরা এমপি হওয়ার যোগ্য। তারা যারা দুর্বৃত্তা, মানে গুন্ডা বদমাইশ, যারা খারাপ লোক, ওই ধরনের লোককে তাদের সময় বাছাই করতো, ভালো লোককে বাছাই করতো না। তো তাদের সাথে আমাদের মতো লোক যাই বসবো, যেগুলি আমাদের কর্মচারীর যোগ্য, আমার কর্মচারী হওয়ার মতো যোগ্য নাই, ওইরকম লোকও কিন্তু আপনার পার্লামেন্টে ছিল। তো তারাও এমপি, আমিও এমপি, মন্ত্রী, মানায় না। আমি সর্বতভাবে এটাকে প্রত্যাখ্যান করেছি যে না, আমি ব্যবসায়ী নিয়ে থাকবো। আমি এমপি মন্ত্রী হয়ে আমার এই ধরনের বদনাম বা কামাইয়ের দরকার নাই। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের